প্রিয় দর্শক, আমি টুটলি রহমান, আপনাদের হোস্ট। শুরু করছি চায়ের আড্ডা। আমাদের আজকের গেস্ট হচ্ছেন একজন এন্টারপ্রেনিউর ও ডিজাইনার, তাঁত ও কারুশিল্প নিয়ে কাজ করছেন। লেটস নাও ওয়েলকাম দ্য ওয়ান এন্ড অনলি ইমদাদ হক। হাই, এই কেমন লাগছে ইমদাদ? আমি খুব ভালো লাগছে তুমি আমার সাথে আজকে। আমার তো খুব ইন্টারেস্টিং মনে মানে আই হচ্ছে। কান্ট বিলিভ যে তোমার সাথে প্রথম দেখা আমার বা কাজ করা হলো লালবাগ কেল্লায়। তার আগে তোমার চিনি বা দেখেছি, বাট একসাথে কাজ করার সুযোগ হয়েছিল তখন। ছোটবেলার কথা দিয়ে শুরু করো তুমি, বিকজ আই এম শিওর ইউ উড লটস অফ ফানি থিংস টু সে অর লটস অফ ইনসিডেন্টস টু মেনশন। বলো। আমি আসলে বড় হয়েছি ওল্ড টাউনে, উর্দু রোড এবং হায়দার বক্স 9 নম্বর। সবাই খুব মানে চেনে ওই বাড়িটা। অনেক আমাদের মানে বাড়িটা একটা ইন্টারেস্টিং ইস্যুস হচ্ছে যে অনেক পুরনো একটা বাড়ি, মানে অনেক পুরনো বললে কি এটা 110 বছর হয়ে গেছে। অনেকে পুরনো, অনেক পুরনো বাড়ি এবং ওই বাড়িটাকে ঠিক ওই আদলেই এখন পর্যন্ত রাখা আছে। ওই বাড়িটা আসলে আমার নানা ছিলেন ওই এলাকার জমিদার ছিলেন এবং ওখানে বাগান বাড়ি ছিল। তো ওই বাগান বাড়ি বিশাল বড় গেট, ঘোড়া গাড়ি, মানে ওই ঠিক এমব্যারেন্সটা রাখা হয়েছে। ওটাকে রেখেই পরে আর কি বাবা আর কি এটাকে ব্রড করেছে। তো ওইটাই আমার মনে হয় যে আমার পুরনো ঢাকাটা সবচেয়ে ইন্টারেস্টিং প্লেস। আর ছোটবেলায় আমি অসম্ভব দুষ্টু ছিলাম। এরকম আমরা 5 ভাই 2 বোন। মানে আমি অরিজিনালি আমার ব্রাহ্মণবাড়িয়া দেশ, আর মা হচ্ছে ওল্ড টাউনে। তো ওখানে বড় হওয়া, তো দুষ্টুর কারণে ওই যখন আমি বড় হয়েছি আমাদের ওই বাড়িটা ততখানি বড় হয়েছে, মানে 4তলা বাড়ি। আমার 5 ভাই 2 বোনের সময় কোনো ঝামেলা হয়নি, কিন্তু আমার সময় পুরো বাড়ির দেয়ালগুলো সব মানে উপর পর্যন্ত করা হয়েছে, বিকজ আমার এত কিউরিওসিটি ছিল। 3 ফিটের জায়গায় 10 ফিট করা হয়েছে। এক্স্যাক্টলি, যে সব সময় খালি উকি দিয়ে দেখা যায় নিচে কি হচ্ছে। তো ওই কারণে আমার বাবা সবগুলো আর কি মেজো বড় ছোট সবার ছোট। তো আমি সবার ছোট, সবার আল্লাদের আটখানা। আমার ছোট একটা বোন আছে, অসম্ভব দুষ্টু ছিলাম। আচ্ছা, আমি যেটা জানি তুমি অনেক আগে আমাকে বলছিলে যে তোমাদের বাসায় যখন ছোটবেলায় তুমি দেখতে যে তাঁতিরা আসতো আর হাতে পাঞ্জাবি সেলাই করা হতো। ডু ইউ রিমেম্বার দ্যাট? আমাকে বলেছিলেন আগে। এটা একটা অনেক বড় একটা স্মৃতি। আসলে আব্বা খুব শৌখিন ছিলেন, আর অরিজিনাল যেহেতু আমরা বাঞ্ছারামপুরে দড়িকান্দি, সেখানকার আসলে মানে বৈশিষ্ট্যই কিন্তু হচ্ছে হ্যান্ডলুম কাপড়, গামছা এবং সেই তাঁতের শাড়ি তৈরি করা হতো। তো আব্বা যে খুব শৌখিন ছিলেন, উনি ওই দানের কাপড় বা আমাদের যৌথ ফ্যামিলি, তো তার একটা মানে ইন্টারনাল কনজামশন তো আছেই। তো সমস্ত কাপড় আমাদের ইন্টারনালি উইভ করা হতো, এবং ওই কাপড়ের গন্ধটা যখন আমি প্রফেশনালি বিল্ড আপ করেছি নিজেকে, তখন সারাক্ষণ ওই গন্ধটা আমি কিন্তু এখনও পাই। মানে কাপড়ের একটা গন্ধ যেটা আছে, ইউ নো দ্যাট, আপনি ইউ নো ডিজাইনার, আপনি অনেক ভালো বোঝেন যে কাপড়ের গন্ধের একটা নেশা হয়ে গেলে কিন্তু ওই নেশা থেকে ছাড়া যায় না, একেবারেই যায় না। তো ওই কাপড়ের গন্ধ ছিল। আর ঈদের সময় আদি কাপড় আসতো, একদম উইভ করানো হতো, শাহজাদি পাতলা আদি। আর একজন দর্জি ছিলেন আমাদের মারোয়ারি দর্জি, তো টানা সবার ঈদের কাপড় বানানো হতো একই রকম পায়জামা, একই রকম পাঞ্জাবি। হ্যাঁ, একেবারে মনে আছে। আর সাদা রঙের কিস্তি টুপি আর ধোপা আসতেন। ওই ধোপা ঠিক ঈদের 2 দিন আগে ওইগুলোকে ভাটি দেওয়া হতো, এবং সব আমাদের বাসায় হতো। ওই কাপড় ভাটি চোখের সামনে অভ্র দিয়ে পাঞ্জাবি ধুয়ে সব রেডি করে রাখতো। এবং আমাদের বাসায় কখনো আমার মা বোনেরা বা পুপুরা বাইরে শপিং করতেন না। ওই ফ্যাব্রিক হাউস ছিল তখন নিউ মার্কেট, সমস্ত শাড়ি কিনে এনে ওই বাসায় ভুর করে রাখা হতো। সবাই এসে যে যার মতো করে পছন্দ করতো। ওইগুলো আমার একটা স্মৃতি তো ছিলই। আর তার ভেতরে আসলে ওইখান থেকেই আমার কাছে মনে হয় যে কালার্স, রং বোঝা। আর যেহেতু আমি দুষ্টু, পড়াশোনা তো বললামই একদমই মনোযোগ নাই, কিন্তু উদয়ন স্কুল বাধ্যতামূলক। পড়াশোনা না করলে তুমি অনেক কিছু করতে, অ্যাক্টিভিটিস ছিল। অ্যাক্টিভিটিস বলো যে উদয়ন স্কুল খুব আসলে সেই সময় মমতাজ হোসেন ছিলেন, সকাল সন্ধ্যা অনেক নাটক, অনেক কিছু করতেন, নতুন করি করতাম, ছবি আঁকতাম, নাটক করতাম। 2-1টা নাটক করেছি। বলো কি নাটকের নাম? নাটকে এই বয়সে কেমন মনে আছে নাকি? সব ভুলে গেছি আমরা। আচ্ছা, ঠিক আছে, ভুলে গেছো। ফটিকে ক্যারেক্টার করেছিলাম, ডক্টর ক্যারেক্টার করেছিলাম। তারপর ছবি আঁকা অনেক ভালো ছিলাম। ছবি আঁকতে তুমি ইউনেস্কো অ্যাওয়ার্ড পেয়েছি, বিকু বঙ্কা, তারপর শঙ্কর অ্যাওয়ার্ড পেয়েছি আমি। ছবি আঁকা তুমি ছেড়ে দিলে কেন? ছবি আঁকা কিন্তু শেষ করিনি। আমার ফ্যাব্রিক হচ্ছে আমার পোর্ট্রেট। ফ্যাব্রিক ইজ মাই পোর্ট্রেট। মানে যেটা কাগজে করতাম ওটাই এখন আসলে পোর্ট্রেট দেখি। মানে রং তুলি থেকে তো আসলে বিচ্ছিন্ন হইনি, এখানেও কিন্তু রং তুলি আছে। কালার্স দিয়ে তুমি অনেকে আমার একটা দুষ্টুমি কথা হঠাৎ করে কথা বলতে যে মনে হলো, মানে এটা আপনি খুব এনজয় করবেন, যে আমার দর্শকরা খুব এনজয় করবেন, যে আমি এত দুষ্টু ছিলাম যে সবাই তখন দুপুরে ঘুমোতেন, আর আমি ঠিক সেই সময় পুরো বাড়ি চষে বেড়াতেন যে আমি কি করা যায়, নতুন কি করা যায়। তখন আমার একটা ময়না পাখি ছিল, এবং ময়না পাখিটা সবাইকে চিনতো এবং নাম ধরে ডাকতো। আবার হ্যাঁ, বিউটিফুল, মানে বারান্দায় ঝুলিয়ে রাখতো।
তো আমার মনে হচ্ছে ময়না পাখিকে আমি যদি কেরোসিন দিয়ে গোসল করাই দেখি তাহলে কি হয়, দেখি ওর অ্যাক্টিভিটি কি হয়। মরেই যাবে। তারপর ওকে নিয়ে আমি একটা কোনার ঘরে যে কেরোসিন দিয়ে গোসল করে দেখে মরে গেছে। আমি তো ভয়ে একেবারে তৎপর কি হয়, তারপর এনে আবার ইমিডিয়েটলি মরে গেছে, এনে আবার এখানে রেখে দিয়েছে। তারপর আমি একটা এমন একটা ভাব যে আমি কিছুই জানি না। তারপরে জিজ্ঞেস করা হয়েছে, তারপরে আমি বলে দিয়েছি যে আমি এটা করেছি। মানে যখন দেখলাম যে বিষয়টা মানে আমার কাজের লোকের উপর চলে আসবে, তখন আমার মনে হচ্ছে যে না, এটা আমারই স্বীকার করা উচিত। মানে এরকম। তারপর হঠাৎ করে গাড়ি গ্যারেজে রাখা আছে, তো আমি স্টার্ট দিয়ে দেখি যে দেয়ালের সামনে গাড়ি কতটুকু যায়, মানে ধাক্কা দিলে গাড়িটার কি হয়, বা দেয়াল ভাঙে। তোমার দেখে কেউ বলবে না সত্যি গাড়ি ভেঙেছো না দেয়াল ভেঙেছো বলো? আসলে গাড়ি গ্লাসগুলো সব মানে লাইটগুলো সব। তোমাকে কেউ কিছু বলেনি? ছোট ছিলাম তো, কিছু বলতো না। আই এম শিওর, বিকজ তুমি ছোটবেলা থেকে যা দেখে এসেছো, মানে কালচারালি অ্যান্ড অলসো মানে হ্যান্ডলুম, তোমাদের বাসায় এসে তাঁতিরা কাপড় দিয়ে যাচ্ছে, দর্জিরা কাপড় শিলাচ্ছে, আর ওই রঙের মিশ্রণ, আর প্রত্যেকটা মেলায় যাচ্ছ, প্রত্যেকটা অনুষ্ঠান তোমরা পার্টিসিপেট করছো, মানে ওটাতেই মনে হয় আমার কাওয়ালি হতো, গান হতো, মানে সব সময় একটা অ্যাক্টিভিটি ছিল। এবার ঢাকায় বসে কাপড় বোনানো হতো, মানে এই বিষয়গুলো তো আসলে আমার কাছে মানে যে এখন একটু গল্পের মতো মনে হয়, যে গল্পই মনে হয়, স্বপ্ন গল্প। কারণ গল্প আজকাল তো সেটা হয় না। তোমরা তো এখন, যদিও তুমি বলছো তোমার ওল্ড টাউনের জায়গাটা রয়ে গেছে। না, আমার ভাই থাকে, মানে আমরা যাওয়া আসা রেগুলার করি। ওই বাসার একটা তো সেই অ্যাটমসফিয়ার কি আর আছে ওখানে ওল্ড টাউনে? বাসাটা তো এরকমই আছে একেবারে। বাসা আছে, কিন্তু চারিদিকের অ্যাটমসফিয়ার একদম অন্যরকম। এখন তো আমাদের সময় আমাদের ওই বাড়িটাই ছিল একমাত্র 4 তলা বাড়ি, আর এখনই আমরা সবচেয়ে নিচু তলা বাড়ি। মানে কারণ ওখানে এত স্কাইরাইজ হয়ে গেছে নাকি? স্কাইরাইজ বিল্ডিং হয়ে গেছে আশেপাশে, সমস্ত 10 তলা 12 তলা এক একজনের বাড়ি, কোনো জানলা নাই, দরজা নাই। কিন্তু মানে একমাত্র আমরাই বোধহয় মানে পরিবেষ্টিত দ্বারা এরকম একটা অট্টালিকা দ্বারা চেঞ্জ হয়ে যায়। এমদাদ, তোমার দুষ্টুমির কথা শুনলাম, আই ক্যান নট বিলিভ তুমি এত দুষ্টু ছিলে ছোটবেলায়। বাট দুষ্টুমির সাথে সাথে তুমি কালচারাল অ্যাক্টিভিটি, নাটক অ্যান্ড কাপড় চোপড়ের ইন্সপিরেশন পাওয়া, তোমার তখন থেকে একটা শখ জেগে গেছিলো। অ্যান্ড আই থিঙ্ক তুমি তখনই ইউ ডিসাইডেড দ্যাট তুমি কোন লাইনে মোটামুটি একটা ঠিক করেছিল। বাট ইউ থট অফ সামথিং এলস হোয়াট ইউ ওয়ান্টেড টু বি। হোয়াট ডিড ইউ থিঙ্ক অফ বিং? আমার ছোটবেলায় আমি ভীষণ পেপার চেজ দেখতাম। পেপার চেজ একটা খুব আইন বিষয়ক একটা সিরিজ ছিল বিটিভি, তখন তো বিটিভি ছাড়া কোনো উপায় ছিল না। তো ওখানে এটাতে আমি ভীষণ ইন্সপায়ার ছিলাম যে পেপার চেজের মতো আমি লয়ার হব, গ্রুপ স্টাডি করব। কিন্তু আমার এক বন্ধু আছে ভাস্কর, ওর মা আমাকে বলেছে তুমি যদি লয়ার হও তাহলে তুমি লায়ার হবা, তাহলে তুমি অনেক সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করতে। এটা বলার পর আমার এত চেঞ্জ এলো, তা আমি বললাম যে না, এটা আসলে করা হবে না এটা। তারপর আমার মনে হয় যে আমি আকাশে উঠবো, বিকজ আমার তো সবসময় একটা নতুন কিছু করার ইচ্ছে ছিল। তো আকাশে উঠতে যে মনে হয় আমি ম্যাথসে এত খারাপ যে আমি এই অঙ্কের মতো আকাশে উড়ে বেড়াতে পারবো না, তো হলো না। আকাশে উঠবে, তারপর হয়তো ফট করে পড়ে গেল, ফট করে পড়ে যাবো, আমি ওই ইন্সপিরেশনটাই মানে পাচ্ছিলামই না। তারপর মনে হলো যে আসলে ইম্পর্টেন্ট মনে হলো যে আসলে পড়াশোনাটা ভালো করা উচিত। সো ইউ চেঞ্জ, তোমার ওই দুষ্টমি 9-10 এসে একটু অনেক সিরিয়াস হয়ে গেলাম, পড়াশোনায় খুব ভালো হলো, স্কলারশিপ পেয়ে গেলাম, ঢাকা কলেজে ভর্তি হলাম, মানে সবকিছুই ভালো হচ্ছিল। এবং আমার একটা ইনস্টিটিউট, কোন ডিপার্টমেন্টে পড়াশোনা করেছো? আমি কমার্সে পড়াশোনা করেছি। কমার্সে, এন্ড ডিড ইউ টেক মার্কেটিং অ্যাজ ইওর মার্কেটিং? এক্স্যাক্টলি, মার্কেটিং নিয়েছি। তো কমার্সে আমি মানে কলেজে থাকতেই আমি তখন বিচিত্রায় আসলে কাজে অলরেডি ঢুকে পড়ি। বিচিত্রায় তুমি কি করতে? বিচিত্রায় আমার ম্যাডাম ছিলেন শামীমা জাদ, আর আমার ফ্যামিলি ফ্রেন্ড, আমার বড় বোনের বন্ধু শামীমা জাদ, লেখিকা, উপন্যাসিকা, অনেক পরিচিত একজন ফেস। তো উনি আমাকে বলেন চলো তুমি কাজ করো বিচিত্রায়। তখন বিচিত্রায় কাজ করতে যে ফ্যাশন নিয়ে কাজ করেছি, ওটাই আমার হাতে খড়ি, ফ্যাশন নিয়ে কাজ করা। ফ্যাশন নিয়ে করতে, বাট ওখানে কি অন্য কিছু লিখতে তুমি? মানে আমি রেগুলার কলামিস্ট ছিলাম, আর আমাদের একটা বিভাগ ছিল জীবন এখন যেমন, সেটা আমি দেখতাম। নানা রকম জীবন, আইনি পরামর্শ, কুরুক্ষেত্র, ফ্যাশন, জীবনযাপন, সবকিছু করতাম। But your main year was at that time fashion এবং কভার স্টোরি করেছি। Why were you inspired at that time fashion এ কেন তখন? ফ্যাশন নিয়ে বিকজ আমি একটু রং টং নিয়ে তো আগে থেকেই মানে একটু ইন্সপিরেশন ছিল। তো আমি ইউনিভার্সিটি থাকাকালীনই আমি তখন ব্র্যাকের সাথে অলরেডি কাজ শুরু হয়ে গেছে আমার, বিকজ আই নো যে ওদের সাথে ডিল হচ্ছে, ওদের বিজ্ঞাপন হচ্ছে, দেখছি ফিল্ড ওয়ার্কে কাজ হচ্ছে, হ্যাঁ। তো ওইগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমি ব্র্যাকে জয়েন করবো। তো সবচেয়ে মজা হলো সাদাত চৌধুরী, আবেদ ভাইয়ের খুব ভালো বন্ধু, উনি বলছেন একটা ছেলে খুব ইন্টারেস্টেড তোমার এখানে, একটু কথা বলে দেখো। তো উনি বলেছেন পাঠিয়ে দাও। তো গেলাম, যে বলে তুমি কী করছো, তখন রেজাল্ট আমার বের হয়নি মাস্টার্সে। তো বলেন যে তুমি কি করছো, কোথায় কোথায় সিভি জমা দিয়ে? আমি কোথাও দিইনি, আমি শুধু ব্র্যাকে দিয়েছি। বলতে কেন, তোমার যদি ব্র্যাকে না হয়? বলতে আমি ব্র্যাকেই জয়েন করবো।
তো ওইটা বলার পর তুমি আরো শিওর বলে কি হ্যাঁ আমি ব্র্যাক ছাড়া অন্য কোথাও জয়েন করবো না, তো উনি আমাকে বলে তুমি কালকেই জয়েন করো। How nice. He's such a good human being. সত্যি সত্যি ভালো আমি খুব লাকি যে আবেদ ভাইয়ের মতো মানুষের সাথে আমি কাজ করার মতো একটা উনি না বলার ঠিক মানুষ না, যদি আমি দেখেছি ওনার যে if anybody is interested উনি তাকে সবসময় উৎসাহ দিয়েছে, সব উৎসাহ দিয়ে প্রচুর উৎসাহ দিয়েছে, মানে he will give encouragement কাউকে, মানে তুমি স্টুডেন্ট ভালো হওয়া না হলেও তোমার যে শখ আছে সেই শখটা উনি তোমার আসলে ফিল্ড ওয়ার্ক প্রফেশনালি কাজ শেখাটাই আমার হয়েছে ব্র্যাক থেকে। প্রথম দিন আমাকে ডক্টর রিয়াদ ছিলেন আমার বস, উনি আমাকে সিল্ক দিয়ে পাঠিয়ে দিলেন যে তাও তুমি সিল্কটা বুনিয়ে নিয়ে আসো। তারপর যেহেতু আমি কাজ করতাম আমি বিচিত্র আই নো যে এভরিওয়্যার কোথায় গেলে কি হবে, মিরপুরে চলে গেলাম যে একেবারে উইভারকে নিয়ে যাই উইভ করিয়ে নিয়ে 1-1.5 মাসের ভিতরে হাজির করলাম, এই নেন আপনার বলাকা সিল্ক। তখন ব্র্যাকের নিচে সিল্ক হতো। Oh, so that's really nice, না? So তখন আমাকে সবাই সিল্ক এমদাদ বলে ডাকতো ব্র্যাকে অনেক বছর, 5 বছর ধরে আমাকে সিল্ক এমদাদ ভালোই তো টার্ম ছিল। তারপর তুমি 5 বছর পর তুমি কই গেলে? তারপর আমি 3 বছর 5 বছর করার পর আমি আবার 3 বছর গ্রামীণে গেলাম। গ্রামীণে গেছো? ওখানে প্রফেসর ইউনুসের সাথে অনেক মানে ঘনিষ্ঠভাবে কাজ করার আমার স্কোপ হয়েছে এবং ওখানেই আমার এক্সপোজারটা হয়েছে আমি মনে করি যে সবচেয়ে বেশি গ্রেটফুল টু প্রফেসর ইউনুস এবং গ্রামীণ। আমাদের লুৎফুল্লাহ মজিদ ছিলেন আমাদের চেয়ারপারসন, তিনি তখন আমি অনেক কাজ করেছি, মানে আমেরিকা গিফট শো থেকে শুরু করে জার্মান ডিজাইনারদের সাথে কাজ করা, নোরাডের সাথে কাজ করা, কয়েক বছর কাজ করেছি রুজমেন ভেন্ডেনেকার। উনি আমাকে শিখিয়েছেন যে কী করে নেচার থেকে কালার ফোরকাস্ট করে ফ্যাব্রিক ডেভেলপ করতে হয়, মানে ওই যে গাছের পাতা থেকে এনে গাছের পাতা, মানে একটা ফুলও যে একটা কনসেপ্ট হতে পারে উইভিংয়ের, একটা ডাল, একটা বন, জঙ্গল, সব কিছু ইন্সপিরেশন। তুমি যেগুলো শিখেছো তুমি কি কোনোদিন কোনো ওয়ার্কশপ করে অন্য কাউকে? আমি প্রচুর আমি একটা ফ্যাশন পাঠশালা নামে আমার একটা স্কুলের মতো আমি কাজ করি, আমার স্টুডেন্টদেরকে আমি সবসময় এগুলোকে এনকারেজ করি। আমি এই কারণেই করেছি যে আমি তো সারা জীবন আসলে থাকবো না, না ইউ হ্যাভ টু হ্যান্ড ইট ডাউন, তো হবে না। তো গ্রামীণ তুমি ছিলে গ্রামীণে কত বছর ছিলে? আমি 3 বছর কাজ করেছি। তারপর তো ওখানে কাজ করার পর আমার ইন্টারেস্টিং একটা বিষয় হলো গ্রামীণে আমি প্রেসিডেন্ট ক্লিন্টন যখন এসেছিলেন, রানী সোফিয়া যখন এসেছিলেন, লুইজেমবার্গের রাজকুমারী, প্রত্যেকের গিফট কিন্তু আমি তৈরি করছিলাম আমার হাতে। চিফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমি ছিলাম, ওটা অনেক বড় অপারেশন। এবং যখন ক্লিন্টনের সফর ছিল জয়পুরা, তখন আমি ওখানে ইনচার্জ ছিলাম যে আমাদের ডেকোরেশন করা, ইন্টেরিয়র করা গ্রামীণের তরফ থেকে। সো ইউ গট লট অফ অপরচুনিটি এক্স্যাক্টলি, অনেক গ্রামীণ এট হোম যেটা হয়েছে নিয়ে মানে প্লেনে সেল করা হয়েছে, গ্রামীণের প্রোডাক্ট সেল করে সমস্ত দরিদ্র ঘরে ঘরে যাবে, সেই প্রজেক্টটাও আমি কাজ করেছি রুথ অফ। ভেরি গুড, দ্যাট সো ইউ হ্যাড লটস অফ এক্সপেরিয়েন্স ইন ইওর লাইফ। তো গ্রামীণের পরে তোমার কি করলে তুমি? গ্রামীণ থেকে আমার সমস্ত ম্যানেজমেন্টে অনেক চলে গেলেন, তাদের সাথে আমরা আবার বাংলা মেলা করলাম। আচ্ছা, তো 10 বছর আমি বাংলা মেলায় ছিলাম। 10 বছর বাংলা মেলা ছিল। তো তোমরা কয়জন বাংলা মেলা ছিল একসাথে? 14 জন। 14 জন আমাদের ডিরেক্টর 10 years আমরা কাজ করেছি। সবাই আছে, আমি ছেড়ে দিয়েছি। স্টিল নাও আমি ডিরেক্টর, বাট আমি জবটা ছেড়ে দিয়ে আমি আমার নিজের স্টুডিও করেছি, স্টুডিও এমদাদ, আমার স্কুল। হ্যাঁ, তুমি সেটা করেছো, পাঠশালা স্কুল করেছো। সো ফ্যাশন শো তুমি প্রথম কাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো বাংলাদেশে? আমার সবসময় খুব পছন্দের ছিল আসলে কেনজো। কেনজো ডিজাইন আমার রোল মডেলস, এবং আমি জাপানি ডিজাইন, টোকিও, ওই জাপানে যাওয়ার পরেই আমি আসলে কেনজোর স্টুডিও সবকিছুগুলো আমার ঘোরার সুযোগ হয়েছিল। Why did you like him so much? বিকজ উনি ভীষণ নেচার নিয়ে কাজ করেন, ওনার পারফিউমও কিন্তু আমি কেনজো ছাড়া ইউজ করি না, খুবই কম, বিকজ সমস্ত ইন্সপিরেশন কিন্তু হচ্ছে নেচার, এবং উনি ভীষণ টাই অ্যান্ড ডাইজ কালার্স ফোরকাস্ট করেন, মানে ওই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে মানে আমি কোথায় জানি একটা মনে হয় যে আমি ওনাকে পছন্দ করি। আসলে আমার ইন্সপিরেশন, আমার সামনাসামনি তো কথা বলার স্কোপ হয়নি কখনো, অফকোর্স যে ওনার কালেকশন দেখি আমি সবসময়, ওনার লাইনস, ওনার কী হচ্ছে, এবং ওনাকে নিজের স্টুডিওতে যেও আমি দেখেছি জাপানে, তো ওই সবগুলো আমার কাছে অনেক ইন্সপিরেশন। আর বাংলাদেশে থাকতে প্রথম আমি যখন মানে গ্রামীণে কাজ করি, তখন কোহাপার একটা শো হয়েছিল, এলিট 2000 করেছিল সুন্দরবন নিয়ে, রয়্যাল বেঙ্গল বাঁচাও, সেভ টাইগার, ওইটা আমাকে ভীষণ টেনেছিল, তখন আমি মনে হলো যে আমি ওই যারা করেছে তাদের সাথে যদি যোগাযোগ হতো। বা লাকিলি তার পরের দিন দেখি আমি গ্রামীণে জয়েন করার পর তাদের সাথে কথা হলো, তারা বললো যে আপনাকে তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি লঞ্চ করি। তখন আমাকে আর ছোটো বোনকে সহায়ক নামে একটা বৃদ্ধাশ্রম ছিল, তাদের সহায়তার জন্য নতুন ডিজাইনার খোঁজ করছিল, সেখানে আমি আমার পুরো
কালেকশন ইন্ডিভিজুয়ালি প্রথম শো করেছিলাম আমি আর আমার ছোট বোনের সাথে সোনার গায়ে ছিল ওইটা সেটা আমার প্রথম আর কি ইন্ডিভিজুয়াল শো which is really great and it was successful I'm sure আর তুমি তো দেশে বিদেশে অনেক শো করেছো কোন দেশে করেছো সেটা বলো আমি স্পেনে করেছি মাদ্রিদে করেছি এটা একটা রানী সোফিয়ার ইনভিটেশন ছিল সেখানে আলম ভাই ছিলেন অ্যাম্বাসেডর তখন তিনি আমাদেরকে ইনভাইট করেছিলেন আর আমাদের করাচি ফ্যাশন উইক করেছি এটা বিবি আপা আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলেন ইসলামাবাদ ফ্যাশন উইক করেছি আমি কলম্বো ফ্যাশন উইক করেছি আমি নেপাল ফ্যাশন উইক করেছি ইন্ডিয়াতে তো আপনি ছিলেন ইন্ডিয়াতে তো আপনিও ছিলেন আমাদের একসাথে আই থিংক ইন্ডিয়াতে যেটা করেছি সেটা ভালো লেগেছে আই লাইকড ইওর থিম অলসো আই ওয়াজ টোটালি অন আ ডিফারেন্ট থিম বিকজ আই ওয়াজ ডুইং মোর দ্য contestants they were wearing the clothes আর তোমারটা ছিল there was a section vegetable dye it was very nice I was very impressed by it and representing Tagore তুমি যেটা হ্যাঁ and তুমি যে গানটা চুজ করে সেটা খুব ভালো ছিল ইমদাদ তোমার সাথে মজার আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে this is the last segment and তুমি এখনো আমাকে বলতে পারবে তোমার এত কিছু বলার আছে যে তুমি এখন কি নিয়ে কাজ করছো কোথায় কাজ করছো কোনটা তোমার কাছে ভালো লাগে সেটা আমাকে তার সাথে একটু শেয়ার করো আমি মানে রিসেন্টলি আমরা একটা ফ্যাশন ডিজাইন কাউন্সিল তৈরি করেছি সেটা হচ্ছে এফডিসিবি মানে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে ডিজাইনাররা সব একসাথে কাজ করার জন্য তো সেক্ষেত্রে আমি ভাইস প্রেসিডেন্ট আমরা খাদি নিয়ে কাজ করেছি 2 বছর এবছরও করেছি তাছাড়া আমরা একটা বড় একটা ইন্টারন্যাশনাল উইভার ফেস্টিভ্যাল করেছি ইউ নো দ্যাট এবং সাকসেসফুলি এটা আমাদের হয়েছে এবং অনেকগুলো রিজনের মেটেরিয়াল নিয়ে কাজ করা এটা আমার বেশ শখ ছিল যে অ্যাট এ টাইম বাংলাদেশের সমস্ত মেটেরিয়ালগুলোকে রিপ্রেজেন্ট করা সেটা একটা বড় আমি মনে করি যে দেখাবার বিষয় ছিল ইমদাদ তুমি তো আমাদেরকে অলরেডি শেয়ার্ড অল দ্যাট ইউ ডুইং নাও সো আমাদের যেহেতু এই সেকশনটা একটু মজার সেকশন আর তুমি তো অনেক দুষ্টু সো দুষ্টুমির বা মজার কি হয়েছে তোমার এই ফ্যাশন জগতে করতে সেটা একটু শেয়ার করো আমাদের সাথে কিছু হয়েছে কিনা আই এম শিওর হয়েছে না প্রত্যেকটা শো একটা এক ধরনের এক্সপেরিয়েন্স একটা ভুল হয় তারপর এটাকে আবার আমরা শুধরে নিই পরের বার তো আমার একটা প্রথম শোতেই না সেকেন্ড শো বোধহয় হবে যে আমার এক মডেল ও ইমতিয়াজ ও এখানে এমিরেটসে জব করে তো তাকে তখন পায়জামা ইলাস্টিক আসলে ছিল না লম্বা দড়ি দেওয়া পায়জামা দেওয়া ছিল তো পায়জামার দড়ি না বেঁধেই সে ওই মঞ্চে উঠে গেছে পুরো দড়ি দুপাশ দিয়ে ঝুলছে নিচে দিয়ে হাঁটছে আর ঝুলছে লাকি খুলে পড়ে যায় কিন্তু মানে এমন হাস্যকর ছিল যে যতগুলো ছবি সবগুলো এরকম নাড়া বের করা তখন তোর এত এডিট ফেডিট ছিল না ওইটাই দেখে ওই শোটা রয়টারও দেখিয়েছে বাইরে অনেক ব্রডকাস্ট ওটাই বোধহয় ফ্যাশন হ্যাঁ তো দড়ি নিয়ে ঝুলছে তুমি মনে হয় কোনো একটা নাটক লিখছো বা কিছু আরো আমি মানে আসলে আমার সারাক্ষণ না কিছু না কিছু করতে ইচ্ছে করে You are definitely a very diversified exactly মানে এই সেক্টর নিয়ে কিছু সারাক্ষণ মনে যে কিছু না কিছু কি নাটক করছো এখন বলো নাটকটা আমার অলরেডি হয়ে গেছে এবং তারপর মানে আসলে মানুষের জীবনটাই তো সবকিছু তারপর হয় এবং তারপর একটা বই বের করছি হ্যাঁ এটা তুমি আমাকে বলেছিলে নভেম্বরে যে বই বের করছো কবে বের হবে একটা ইএমকে আমাদেরকে স্পন্সর করেছে মিরপুর বেনারসি উইভিং এন্ড লাইফস্টাইল নিয়ে একটা কফি টেবিল বই বের করছি ওমেন এন্টারপ্রেনার্স নিয়ে তো এগুলা নিয়ে সারাক্ষণ কিছু না কিছু করি মানে করাটাই ভালো মানে ফ্যাশনকে ঘিরে নতুন অনেক কিছু করার আছে আসলে শুধু বসে থেকেই কাপড় ডিজাইন করলাম সেই পর্যন্ত না মানে আরো অনেক কিছু করার আছে আই এম শিওর এখানে আমি তোমাকে একটা কোয়েশ্চেন করব I've seen your beautiful wife এটা কি লাভ এট ফার্স্ট সাইট ছিল না কি ছিল প্রেম ছিল না ভালোবাসা ছিল নাকি লাভ এট ফার্স্ট সাইট ছিল নাকি অ্যারেঞ্জ ছিল যার সাথে প্রেম ছিল তার সাথে আমার বিয়ে হয়নি হায় হায় সে কি দুঃখ বলো তার সাথে আমার বিয়ে হয়নি এটা কিন্তু হওয়া উচিত না হয়নি না হওয়া উচিত না সবাই বলে যে যার সাথে প্রেম হওয়া উচিত না কারণ হলে পরে ম্যারিডের পরে লাইফটা ইজ ডিফারেন্ট সো ওটা ওরকমই থাকা উচিত ভালো এখন আমার ওর সাথে আমার বিয়ের জন্য মেয়ে দেখছিলেন তখন ও ব্র্যাকে ছিলাম ওর কাজিন ব্র্যাকে কাজ করতে তখন ওকে দেখতে গেলাম একেবারে ইয়াং মানে তখন ইন্টারমিডিয়েট দেয় তখন আমি 27 বছর বয়স তখন ওর বিয়ে দেওয়ার কোনো শখই নেই তারপর দেখে ভালো লেগেছে কথা বলেছে 2-1 মাস ভালো তো অনেক লাগার কথা অপূর্ব সুন্দরী একটা মেয়ে মানে সৌন্দর্যটা তো এক ধরনের ইনস্পিরেশন কথা বলে ভালো লাগাটা হচ্ছে আরেক ধরনের দুটোই আমার সবকিছু ছিল দুটোই ভালো লেগেছে জয়েন্ট ফ্যামিলি এবং মোর ইম্পর্টেন্ট ইস্যুস হচ্ছে আমার জয়েন্ট ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা মানসিকতা আর আমি যেহেতু অনেক বেশি বাইরে ঘোরাঘুরি অনেক বেশি জগৎ নিয়ে আমার এক ছেলে ওর নাম হচ্ছে ওয়াসিউল হক A-level দিচ্ছে তো ভেরি হ্যাপি ফ্যামিলি কিন্তু আমি আমার বইয়ের অনেক যন্ত্রণা আমার সহ্য করতে হয় আই এম শিওর মানে এই হঠাৎ করে মডেলসরা আসবে হঠাৎ করে ফটোশুট হবে হঠাৎ করে 10 জন আসলো 12 জন আসলো তো তাকে মানে অল দ্য ডে প্রিপেয়ার থাকতে হয় যে আমার
তোমার কি অনেক মানে রিকোয়েস্ট করতে হয় নাকি না সে নিজের থেকে ও প্রিপেয়ার? একবার বললেই হয়ে যায়। দ্যাটস সো নাইস। বই বের করবো, আজকে আমার মিটিং, কি খাবে, মানে আমার আবার অনেক খাওয়ার ব্যাপারে অনেক বাদ বিচার আছে, এটা খাবে না, এটা খাবে, এটা করো, আমি নিজে কিছু একটা বলবো, কিছু করবে। এনি মেসেজ ফর ইয়াং ডিজাইনার্স বলো? আমার মনে হয় যে এখন আমরা আমাদের পরের জেনারেশনের ডিজাইনাররা সবাই ভীষণ এখন গার্মেন্টস ওরিয়েন্টেড কাজ নিয়ে কাজ করছে। মানে আমাদের ওই অপরচুনিটি ছিল না যে ফ্যাশন ডিজাইনিং স্কুলে পড়ে পড়াশোনা করে কাজ করা, কিন্তু এখনকার স্কোপ হয়েছে, কিন্তু তাদের প্রত্যেকেরই লোকাল ইন্ডাস্ট্রি নিয়ে তেমন কোনো আগ্রহ নেই, সেটা একেবারেই নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে ইন্ডিয়ার মতো জায়গাতেও কিন্তু যত বুটিক ডিজাইনার্স আছে এবং তার পাশাপাশি কিন্তু টেক্সটাইল ডিজাইনার, গার্মেন্টস ডিজাইনার তৈরি হচ্ছে এবং ওদের সেক্টরটা অনেক বেশি ইন্ডিভিজুয়াল। কিন্তু আমাদেরটা আমার মনে হচ্ছে যে ইয়াং ডিজাইনারদের অনেক বেশি পয়সার দিকে দৃষ্টিভঙ্গিটা চলে গেছে, কুইক মানি, তারা হাই স্যালারি গার্মেন্টসে কাজ করবে সেটা। কিন্তু ইয়াং ডিজাইনারদের এখন থেকে একটা মনে করছে নিজের ব্র্যান্ডিং করা হচ্ছে সবচেয়ে বড় কাজ। Absolutely, and you can keep on doing it. আদারওয়াইজ আমার হাউসের ভিতরে কিন্তু আমি হারিয়ে যেতাম যদি আমি আজকে আমার নিজের ইমদাদ হককে নিজেকে রিপ্রেজেন্ট না করতাম। I'm happy you did. নিজের মার্কেটিং নিজেকে করতেই হবে। With that we'll come to the end of the show, but before that, Imdad, I don't think you know, we're going to take a selfie. Are you ready for it? I'm ready always. Come on, let's take a selfie. Yes. সেলফি সময় শেষ, চায়ের আড্ডা শেষ। রিমাইন্ডার, চায়ের আড্ডা বা অন্য কোনো অনুষ্ঠান দেখতে হলে লগ ইন করুন www.ntvbd.com এ। আগামী সপ্তাহে একই দিনে একই সময় আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এনটিভি। আমি 8 বছরের মেয়ে, আমায় কাছে পেয়ে হলো ধন্য আমার মা। এটা আমার বিউটিফুল, and he must have written this for you. হ্যাঁ হ্যাঁ, বাবাই লিখেছে, বাবাই কিন্তু সুর করেছে। দিয়েছে না? বিউটিফুল। বাবা সুর করেছে, তারপর থেকেই তো শুরু আমার গানের। কিন্তু আমার প্রথম হাতের খড়িটা আমার এক ফুপির হাতে ছিল, ওনার কাছে আমি সারগামটা শিখেছি। উনি এখন ইউএসএ তে আছেন।